একটা সরকার মানব কল্যাণে কতটা কাজ করতে পারছে তার জন্য 5 বছর নেহাতি কম সময়। তবে এক দশক পরে সেই সরকারের কাজকর্মের খতিয়ান দেখাটা কিন্তু অবশ্যই দরকার। মূল্যায়ন করা দরকার সেই সরকারের 10 বছরের কাজকর্মের, আর তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া দরকার আগামী দিনে সেই সরকারকেই মানুষ ফের ক্ষমতা রাখবেন নাকি পট পরিবর্তন করে নতুন কাউকে আনবেন। দেখতে দেখতে কেন্দ্রে বিজেপি সরকারের 10টা বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল। তাই এবার সরকারের সাফল্য এবং ব্যর্থতা এই দুই নিয়েই কিন্তু পর্যালোচনা করার সময় এসে গিয়েছে। আজ এক্স ফ্যাক্টরে আলোচনা হবে তাই নিয়েই। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। প্রথমেই বলে রাখি, আজকের এই পর্যালোচনা একটু দীর্ঘ হতে পারে, তাই যাদের ধৈর্য একটু কম তারা এই ভিডিওটি এখানেই দেখা শেষ করে দিতে পারেন, এখানেই বন্ধ করে দিতে পারেন। আর যারা মন দিয়ে পুরোটা দেখবেন, দেখার শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। আর দীর্ঘ 10 বছর কি মোদী সরকার করেছে না করেছে তাই নিয়ে পর্যালোচনা আজকে আমরা শুরু করে দিচ্ছি। দীর্ঘ 10 বছর হয়ে গেল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, এবং সব সরকারি কাজেই তার নাম তার ছবি ব্যবহার করা হচ্ছে। তাই সরকারের সাফল্য এবং ব্যর্থতা দুইয়ের দায় কিন্তু এবং দায়িত্ব কিন্তু এই মোদীজির ওপরই বর্তাবে। আজকে প্রথমেই আমরা নরেন্দ্র মোদীর শাসনকালে বিজেপি সরকারের যে সাফল্যগুলো এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। দেখুন, বৈদেশিক নীতিতে সাফল্যই কিন্তু সবচেয়ে বড় সাফল্য মোদীর। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক না থাকলেও আমাদের ইসরায়েল, রাশিয়া, ইরানের মতন দেশের সাথে সম্পর্ক বেশ মাখো মাখো হয়েছে, বেশ মসৃণ হয়েছে। পাকিস্তান প্রতি বছর শীতে উগ্রপন্থী ঢুকিয়ে এদেশে নাশকতা চালাতো। বহু প্রাণঘাতী হামলায় দেশের নিরীহ মানুষজন, সেনাবাহিনীর লোকজন মারা গিয়েছেন পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীদের কারণে। তা বন্ধ হয়েছে, কিন্তু পুলওয়ামার মতন ঘটনাকে কিন্তু এড়ানো যায়নি। অর্থাৎ পুরোপুরি বন্ধ হয়েছে এটা বলা যাবে না। সারা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি বানিয়েছেন বল্লভভাই প্যাটেলের। চীনা মোবাইল কোম্পানিগুলোকে বাধ্য করেছেন এ দেশেই যাতে যন্ত্রাংশ তারা জোড়ে, তার জন্য চাইনিজ অ্যাপ বন্ধ করেছেন বেশ কিছু। কাশ্মীরে 370 ধারা বিলোপ করেছেন, 3 তালাক রদ করেছেন। এ সবই কিন্তু মোদীজির সাফল্য। আবার ব্যর্থতাও আছে অনেক, তা বলবো আমরা, তবে ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে যে বিজ্ঞাপনটা দেখছিলেন সেই রকম বিজ্ঞাপন আমাদের চ্যানেলে যদি আপনি সারা মাস চালাতে চান, আপনার খরচ পড়বে মাত্র 2000 টাকা। আর আমরা পাশে যে বিজ্ঞাপনগুলো দিচ্ছি সেই বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনটা দেখছেন আপনারা 500 টাকা লেখা আছে, এই বিজ্ঞাপনটা দিতে প্রত্যেক মাসে লাগে 500 টাকা। আর নিচে যে বিজ্ঞাপনটি দেখছেন সেই বিজ্ঞাপন দিতে লাগবে 300 টাকা। আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আপনাদেরও প্রচার হয় আর আমাদেরও চ্যানেলটা চালাতে সুবিধে হয়। যাকে চলে আসি এবার নরেন্দ্র মোদী কি কি করতে পারেননি, তার ব্যর্থতা কি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৃষকদের ঋণ মুকুব করে দেবেন, পারেননি ঋণ মুকুব করে দিতে। যদিও কিন্তু কর্পোরেটদের ঋণ কিন্তু ব্যাপকভাবে মুকুব করেছেন। আদানি, আম্বানি, এসআর, সুভাষ চন্দ্রা মানে জি নিউজের মালিক, এদের ঋণ মুকুব করলেও তিনি কৃষকদের ঋণ মুকুব করেননি। বেকারদের কর্মসংস্থান করেননি। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন প্রতি বছরে। 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল, হয়নি। উল্টে বহু মানুষের কিন্তু চাকরি চলে গিয়েছে। গ্যাস, ডিজেল, পেট্রোল এসবের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে শুধুমাত্র ব্যবসায়ীদের লাভবান করতে। কারণ বিশ্ববাজারে যখন তেলের দাম তলানিতে, এ দেশে কিন্তু তখনও আমরা 100 টাকা করে পেট্রোল কিনেছি।
যত টাকার যুদ্ধ সরঞ্জাম মোদিজি কিনেছেন তার অর্ধেক টাকারও জীবনদায়ী ওষুধ এদেশে এনে দেশের মানুষের প্রাণ রক্ষা করতে পারেননি। বহু মানুষের প্রাণ চলে গেছে ওষুধের অভাবে। আপনি কখন বুঝবেন যে আগের সরকারের চেয়ে এখন ভালো আছেন? যখন দেখবেন আপনার আয় বৃদ্ধি হয়েছে, সঞ্চয় বাড়ছে, রেল, বিমান, বাসের ভাড়া কমছে, মোবাইল চালানোর খরচ কমছে, আপনার ধর্মাচরণে বা বাক স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করছে না, আপনার খাওয়া দাওয়া, পোশাক আশাকের উপরে কেউ ফতোয়া জারি করছে না, মিডিয়া খোল্লা ভাবে সরকারের সমালোচনা করতে পারছে, তখনই বুঝবেন সরকার ঠিক পথে চলছে। তাই তাদেরই আবার ফিরিয়ে আনা দরকার এবং সেটাই দেশের মানুষের জন্য মঙ্গল। আর যখন দেখবেন ভোটে জেতার জন্য কেউ অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে, যেমন বুলেট ট্রেন চালাবো শহরে শহরে, শয়ে শয়ে স্মার্ট সিটি বানাবো, কোটি কোটি বেকারের চাকরি দিয়ে দেব, কালো টাকা ফিরিয়ে এনে দেশের মানুষকে বিলিয়ে দেব রবিনহুড হয়ে, কৃষকদের ঋণ মুকুব করে দেব, তখন জানবেন সেই ভোট প্রার্থী তিনি হচ্ছেন ঢপের সর্দার। আজগুবি ভালো ভালো কথা বলে আপনার ভোট জিতেই আপনাকে তারা ঠকাবে। এই দেখুন না, রাজস্থান ভোটের আগে বিজেপি ওখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ভোটে জিতলেই রাজস্থানবাসীকে 450 টাকা দামে গ্যাসের সিলিন্ডার দেবেন। আপনারা সকলে দেখেছেন সেই ভিডিও, সকলে জানেন। আর ভোট জিতেই কিন্তু পাল্টি। এরকম পাল্টিবাজদের এখন সবাই চিনে গেছে। অবিশ্বাসের বাতাবরণ ধরেছে কিন্তু বিজেপিকে ঘিরে। বিজেপির মধ্যেও আত্মবিশ্বাসের অভাব এসেছে। তাই এই অবিশ্বাসকে ভুলিয়ে দিতে তারা নিয়ে এসেছে নতুন একটা লালিপপ। সেই লালিপপ বা লেমন জুস খেতে খেতে আপনি ভোটের লাইনে দাঁড়াবেন কিনা সেটা আপনি ঠিক করুন। লালিপপটা কি? সেটা হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের লালিপপ ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনার সামনে, এবার আপনি সেটা চুষতে থাকুন আর ভুলে যান মূল্যবৃদ্ধি, ভুলে যান বেকারিত্বের কথা, ভুলে যান করোনার সময় লকডাউনের কথা, আচমকা লকডাউনের কথা, ভুলে যান এলোমেলো ভাবে জিএসটি লাগু করার কথা, ভুলে যান নোটবন্দির কথা, সব ভুলে যান। শুধু কি মনে রাখবেন? জয় শ্রীরাম। এটুকু মনে রাখতে হবে আপনাকে। আর এইটা মনে রাখার জন্য আপনি লেমন জুস খেতে খেতে ভোটের লাইনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ভাবনার উপর ছেড়ে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।